যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে আপনি হচ্ছেন টপ লিস্টেড। হ্যাঁ, আমিও আজকে এটা দেখেছি। ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। একদিকে ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। এদিকে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচার নিয়ে একের পর এক রিপোর্ট। উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। মোট জমা 15.5 লাখ টাকা। বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার। এরকম সাধু সন্ন্যাসী থাকাটাই হয় উচিত, কিন্তু যখন সরকারের BFIU তার হিসাব চাইলো তখন কেন এটা প্রকাশ করছে, আগে কেন করা হলো না? সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপি নেতা এবং 24-এর বিপ্লবের অন্যতম নায়ক জনাব আসিফ মাহমুদের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে, প্রায় শেষ বলা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দুর্নীতির অভিযোগ উঠছে ভয়াবহ মাত্রায় ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। সাবেক এই উপদেষ্টা ব্যাপক পরিমাণ দুর্নীতি করেছে, 1000 কোটি টাকার উপরে দুর্নীতি করেছে, দেশের বাইরে অর্থ পাচার করেছে, এরকম অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই উঠছে। এছাড়া নানাবিধ অভিযোগ ছিল তার বিরুদ্ধে শুরু থেকেই। এবারে সে সমস্ত অভিযোগকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক, দুর্নীতি দমন কমিশন। এবং ফেঁসে যেতে পারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধারণা করা হচ্ছে সে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে টাকা পাঠিয়েছে, অর্থ পাচার করেছে। কিছুদিন আগে ব্যাংক হিসাব তিনি জনসম্মুখে এনেছিলেন এবং তারপরে আরও নানা ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন, বিপ্লবী কথাবার্তা, কিন্তু তাতেও যেন কোনো কাজ হচ্ছে না। বিটকয়েন, অর্থ পাচার এবং নারী কেলেঙ্কারি সব কিছুই একে একে সামনে আসছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি তাহলে ফেঁসে যাচ্ছে? চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমরা কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ, তারপরে কথা বলি। যদি সত্য হয় তাহলে চুরির দায়ে শাস্তি চাই, আর যদি মিথ্যা হয়, যারা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। একদিকে ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। এদিকে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচার নিয়ে একের পর এক রিপোর্ট। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন, এই ঘোষণা দেওয়ার কারণেই তাকে ফাঁসাতে চাইছে একটি পক্ষ। কিন্তু যারা আসিফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফের নিজের লোক। আসলেই কি অন্য কোনো পক্ষ ফাঁসাচ্ছে আসিফকে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হয় ঘরের লোকই করছে স্যাবোটাজ? মাত্র 2 সপ্তাহ আগে সরকার গঠন করেছে বিএনপি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। দায়িত্ব নিয়েই জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্ত করতে গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমে। তারা জানিয়েছেন নতুন করে তদন্ত হবে, সন্দেহভাজন অনেকের ফোন কল এবং SMS লিস্ট আবার চেক করা হচ্ছে। ঠিক সেই সময়েই আসিফের ফোনের SMS লিস্ট ফাঁস হলো। ফাঁস করেছেন বিএনপি পন্থী সাংবাদিক বলে পরিচিত নাজমুস সাকিব। নাজমুস সাকিবের কাছে এই লিস্ট কোত্থেকে এলো? পুলিশের পক্ষ থেকেই কি কেউ তাকে কল লিস্ট দিয়েছে? তাহলে প্রশ্ন আসবে, পুলিশ আসিফ মাহমুদের কল লিস্ট বা SMS লিস্ট নাড়াচাড়া করছে কেন? দ্বিতীয় ঘটনাটি আরও ইঙ্গিতপূর্ণ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আসিফ মাহমুদও দেরি করেননি। তলবের পরপরই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের, বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন। এখানেই ফেঁসে গেছেন আসিফ মাহমুদ। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চালটা তিনি ধরতে পারেননি। ব্যাংক লেনদেনের বাইরে আসিফ মাহমুদ বা তার পরিবারের যে সম্পদ বা লেনদেন আছে, সেখানে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলেই ফেঁসে যেতে পারেন তিনি। এর আগে অনেক রাজনৈতিক নেতা এই হিসাব বহির্ভূত আয় বা সম্পদের প্যাঁচে পড়ে ফেঁসে গেছেন। অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে গেছে, তাদের কাউকে কাউকে জেলও খাটতে হয়েছে।
কেউ যদি আসিফকে ফাঁসাতে চায় তাহলে তারা এখন আসিফের এই হিসাবের বাইরের সম্পদ খুঁজে বের করবে। সম্ভবত সেই অনুসন্ধান এরই মধ্যে শুরু হয়েছে, কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে 4টি দেশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 11,000 কোটি টাকা পাচার করেছেন এমন খবর ছড়িয়েছে। নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মমিন মেহেদি দাবি করেছেন আসিফ মাহমুদের পিএস মাহফুজের 450 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে তার পিএস মাহফুজের বেশ কয়েকটি অডিও কল ফাঁস হয়েছে। এসব নিয়ে কখনো কোনো তদন্ত হয়নি। আপনাদের মনে আছে হয়তো গত বছর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আখতারের বাসায় চাঁদাবাজি করতে যায় কয়েকজন যুবক। এর মধ্যে অভিযুক্ত জানে আলম অপু গ্রেপ্তারের আগে একটি ভিডিও অনলাইনে ছাড়ে। সেখানে সে দাবি করে চাঁদাবাজির পেছনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জড়িত। অপু গ্রেপ্তার হলেও এই ঘটনা নিয়ে তদন্তের খুব বেশি অগ্রগতি হয়নি। বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। গণমাধ্যমে বলা হয়েছে দুদকের একটি সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়েও কাজ না করায় তার তথ্য প্রমাণ সহ দুদকে অভিযোগ করেছেন। একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনেরও অভিযোগ করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দেওয়া ব্যাংকের হিসাব আর অভিযোগকারীদের দেওয়া তথ্য প্রমাণ মিলিয়ে তদন্ত করে দেখা হবে আসিফ মাহমুদের কোনো ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট আছে কিনা। আওয়ামী ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি এস আলম গ্রুপ বেনামে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসিফ মাহমুদও এমন কিছু করেছেন কিনা সেটাই খতিয়ে দেখবে দুদক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও আনা হয়েছে। সাংবাদিক নাজমুস সাকিব আসিফের SMS লিস্ট ফাঁস করে দেখিয়েছেন আসিফ মাহমুদের সাবেক গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 2 দিনে 50,000 টাকা করে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিনি লিখেছেন মোবাইল নম্বরের SMS ডেটাতে দেখা মিলল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো বিরহ বেদনার এক টেক্সট। তাছাড়া কলেজ পড়ুয়ার সাবেক এই বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 1 লক্ষ টাকা থাকা ব্যাংক অ্যাকাউন্টে 4 আগস্ট 2025 ঢুকানো হয় 50,000 টাকা। এর একদিন পর আবার ঢোকানো হয় 50,000 টাকা। কলেজ পড়ুয়া বেকার একজন নারীর ব্যাংকে 2 লক্ষ টাকার ব্যালেন্স স্বাভাবিক ঘটনা কি? এই প্রশ্নের সঙ্গেই এসে যায় কলেজ পড়ুয়া ওই মেয়েটি ছাড়া আর কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, কিংবা অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে কি লেনদেন করেছেন তিনি। আর্থিক গোয়েন্দা বিভাগকে তো আসিফ শুধু বাবা মা এবং স্ত্রীর অ্যাকাউন্টের হিসাব দিয়েছেন, গার্লফ্রেন্ড, পিএস বা অন্য কারো অ্যাকাউন্টের হিসাব দেননি। তাদের লেনদেনের দায়ও কি আসিফের উপর বর্তায় না? একটা কথা বলাই যায়, সময়টা ভালো যাচ্ছে না আসিফের। কিন্তু এটাও মনে রাখা দরকার, রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না। ধরি 3টা ঘটনা। 1, জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্তের ঘোষণা। 2, পুলিশ সূত্র বলছে সন্দেহভাজনদের কল লিস্ট নতুন করে যাচাই হচ্ছে। 3, ঠিক এই সময়েই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পুরনো SMS ফাঁস। এবং 4, তার পিএস এবং অনুসারীদের কল রেকর্ড ও ভিডিও বার্তা প্রকাশ। সবগুলো ঘটনার একটা প্যাটার্ন আছে। বাংলাদেশের রাজনীতিতে এমন প্যাটার্ন বা ঘটনা প্রবাহ আমরা আগেও দেখেছি। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাধারণত রাজনৈতিক বিবৃতি দেয় না। তারা কাগজ দেখে, টাকা দেখে, লেনদেন দেখে। যখন কোনো ব্যক্তির হিসাব তলব করা হয় সেটা তারা নিয়মিত অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন লেনদেনের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে এবং বড় ধরনের মামলার আগে তথ্য জোগাড় করে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখনই মামলা হতে যাচ্ছে কিনা আমরা জানি না, তবে মামলা যদি নাও হয় এই তদন্ত এক ধরনের রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে এখনই সত্য বেরিয়ে আসবে কিনা আমরা জানি না। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আসিফ যদি সত্যিই দুর্নীতি করে থাকেন তবে তার বিচার হোক, কিন্তু তাকে যেন রাজনৈতিক বোর্ডে ঘুঁটি বানানো না হয়। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে আপনি হচ্ছেন টপ লিস্টেড। আপনি এবং এভাবে এসছে 1000 কোটি টাকা আপনি দুর্নীতি করেছেন বা 11,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। কি বলার আছে আপনাকে? হ্যাঁ, আমিও আজকে এটা দেখেছি। আমার মনে হয় যে আরেকটু কিছুদিন আগে দেখলাম 11,000 কোটি টাকা, আজকে আবার ধাপ করে 1,000 কোটি টাকা নামিয়ে দিল, আবার কবে নামিয়ে দেয় উঠিয়ে দেয়। এই বিষয়ে আমি যতদূর জেনেছি যে এই নিউজটা করা হয়েছে যে দুদকে কিছু অভিযোগ গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে গিয়েছে, তারপরে বাকি সকল উপদেষ্টা পরিষদের সবার নামে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে যখন একটা সরকার দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই মনক্ষুণ্ণ হয়। সবার মন জুগিয়ে একটা সরকার চালানো সহজ না। এবং
যদি কেউ কঠোর অবস্থান বা কঠোর কোনো সিদ্ধান্ত নিতে যায়, যেটা আমি মনে করি 1.5 বছর আমি অনেকগুলো জায়গায় নিয়েছি, যে কারণে অনেকের সাথে মুখোমুখি অবস্থান আমার তৈরি হয়েছে, এবং সেই জায়গাগুলোতে আমি সাধারণত দেখেছি আমার বাকি সহকর্মীরা একজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, যে তাকেও একটু খুশি রাখা, একেও একটু খুশি রাখা। এটা হয়তো তারা তাদের অভিজ্ঞতার জন্য পারে, সেটা আমি আমার জায়গা থেকে আমি একটু সাদা কালো ভাবেই চলার চেষ্টা করেছি, যে সাদা সে সাদা, যে সাদা যে সাদা, যে কালো সে কালো, কালোর সাথে আমার কোনো কথা নেই। তো এই কারণে দেখা গেছে যে অনেকেই হয়তো আমাকে শত্রু হিসেবে ধরে নিয়েছে, বা দায়িত্ব পালন করতে গিয়ে যেটা আমার সরকার থেকে আমার কাছে ইনস্ট্রাকশন এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে বলেছেন যে এটা এইভাবে করো, ওইভাবে করো, সেটা করতে গিয়ে মাঠ পর্যায়ে এক্সিকিউশনে গিয়ে অনেকে মনে করছে যে আমি তার বিরুদ্ধে কাজ করছি, বা কাউকে বসতে দিচ্ছি না, কাউকে তার মতো করে করতে দিচ্ছি না। আবার এখানে সিন্ডিকেটগুলো অনেক পুরাতন, কোনো জায়গায় তো 36 বছর, 2 যুগ 3 যুগের সিন্ডিকেট, যেমন বিসিবিতে যদি আমি বলি। তো এগুলো ভাঙতে গিয়ে তাদের স্টাবলিশমেন্টের সাথে আমার ক্ল্যাশ হয়েছে, এবং তাদের এই ক্ষোভটা ঝাড়ার সুযোগ হয়েছে বিভিন্নভাবে। যখন দায়িত্বে ছিলাম তখনও মিডিয়াতে দেখতাম যে একই শিরোনামে একই টেক্সটে 7, 8, 9, 10 জায়গায় নিউজ হচ্ছে। এটা তো আপনারা মিডিয়া কাজ করেন, আপনারা জানেন এটা কিভাবে হয়। একই জিনিস যখন বিভিন্ন জায়গায় ইদানিং দ্য ডিসেন্ট কিছু জিনিস তারা বের করছে যে কোথায় কোথায় এগুলো একই চোথা দিয়ে নিউজটা হয়, এটার কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। যখন হাউসে ফোন করি তখন বলে ভাই কিছু তো করার নাই, আমাদেরকে দিয়ে গেছে। তো এইভাবে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, বাট আমি সবসময় ওপেন আছি যে যদি কেউ কাজ করতে চায়, যদি সরকারও কাজ করতে চায়, যে আমরা শুধু আমি না, আমার অন্তর্বর্তীকালীন সরকার কোথাও কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, বা এই বাজওয়ার্ড থেকে বের হয়ে এসে রিয়েল ওয়ার্কটা যদি কেউ করতে চায়, আই এম রেডি টু হেল্প। আপনার দায়িত্ব নেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেটা নিয়ে সমালোচনা হয়েছে একটা ঠিকাদারি প্রসঙ্গ, যেটা আপনি পরবর্তীতে স্ট্যাটাস দিয়েও ক্লিয়ার করেছিলেন। এটা মানে এটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে যে আপনার বাবা ঠিকাদারি পেতেই পারেন, আবার পাওয়াটা নিয়েও প্রশ্ন তোলা যায়, কারণ আপনি তখন ক্ষমতায় আছেন। কেন এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে? আমি দায়িত্ব থাকা অবস্থায় আমার বাবা একই মন্ত্রণালয় কিন্তু আপনি ঠিকাদারি পেতে পারেন না, এটা কনফ্লিক্ট, মানে ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বা আমিও নিতে পারি না এই মন্ত্রণালয়ে। আমি হয়তো একটা মানুষ তো করতে পারে, অন্য মন্ত্রণালয় বা অন্য কোথাও করতে পারে, তার স্বাধীনতা আছে। তবে এই প্রক্রিয়াটা যে ঠিকাদারি লাইসেন্স ওটা ছিল ওই স্থানীয় যেই ছোটখাটো রাস্তাঘাট কালভার্টের কাজ হয় সেটা, এবং সেটার সেই ঠিকাদারি লাইসেন্সটা দিয়ে থাকে হচ্ছে জেলা পর্যায়ের থেকে, জেলার যে চিফ ইঞ্জিনিয়ার, জেলার একজন ইঞ্জিনিয়ার থেকে জেলার দায়িত্বে এলজিডির আন্ডারে তিনি দিয়ে থাকেন, সেটা মিনিস্ট্রি পর্যায়ে আসে না। ফলে আমি সেটা অবগতই হতে পারি। বাবা আপনার সঙ্গে ডিসকাস করেন? আমার সাথে ডিসকাস করেন। আমি সেটা প্রথম যখন একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে দিল তখন আমি পেয়েছি, এবং তখন বাবার সাথে কথা বলার পরে তিনি কনফার্ম করেছেন। এবং তিনি সেটা করেছিলেন তার কিছু বন্ধু বান্ধব যারা ঠিকাদারি ব্যবসা করে, তারা তাদের সুবিধার জন্য, আমার বাবার লাইসেন্স হলে তাদের সুবিধা হবে টু গেট ওয়ার্ক, এই কারণে তারা বাবা থেকে ইনফরমেশন নিয়ে তারাই করেছে। তারপর আমি সাথে সাথে সেই ইঞ্জিনিয়ারকে ফোন দিলাম যে আপনি কেন আমাকে অবগত না করে বাবাকে লাইসেন্সটা দিলেন। তো সে খুবই ইতস্তত হয়ে সে বললো যে আঙ্কেল চাইছে, আমি তো বাংলাদেশের যে প্র্যাকটিস আর কি, তো তাকে আমি বললাম আপনি কালকে সকালের মধ্যে এটা ক্যান্সেল করেন, এবং বাবাও ক্যান্সেল করার একটা অ্যাপ্লিকেশন করলেন, এবং সেটা ক্যান্সেল করা হয়েছে। এবং আমরা দেখেন আমাদের সময় আমি চাইলে তো বলতে পারতাম যে ঠিক আছে আমার বাবা করছে, দায়িত্ব তো আমি, আমার বাবা তো ব্যক্তিগতভাবে নাই, তিনি করতে পারেন। কিন্তু আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে খুবই ক্লিয়ারলি অ্যাড্রেস করেছি। যেমন আমি নির্বাচন না করলেও আমি সরকারে থাকি না নির্বাচনের সময়, আমি তো চাইলে বলতে পারতাম যে স্যার আমরা তো পদত্যাগ করেছি, আমাদেরকে তো অপসারণ করা হয়নি, স্যার আমি তো ইলেকশন করবো না, আমি থাকি। বা আমাদের আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও। তো এটাকে আমরা খুব ক্লিয়ারলি আমাদের সময় এক্সাম্পলারি হিসেবে সেট করার চেষ্টা করেছে যে এই দায়িত্বে থাকা অবস্থায় এমন কিছু করবো না যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ওল্ড প্র্যাকটিস। যেমন আমাদের যারা এমপি আছেন বা বিগত সময় হয়েছেন, আপনি একজনের নামে খোঁজ নিলে হয়তো একাধিক কোম্পানি পাবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান পাবেন। তিনি যদি মন্ত্রণালয়ের দায়িত্বে, ওই মন্ত্রণালয়ের লাইসেন্স তার আছে, ওই মন্ত্রণালয়ে তিনি ব্যবসা করেন, বা তার ভাই এই ব্যবসা করে, বা এটা এবং সামনের দিনও আমরা দেখতে পাবো, আমরা দেখেছি বিএনপির মধ্যে সবাই প্রায় 60% ব্যবসায়ী, এবং একজন ঋণ খেলাপি নিজে গভর্নর। তো এই বিষয়গুলো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসে। তো এটা আমরা চেয়েছি আমাদের সময় এই জিনিসগুলো যাতে না থাকে। এখন পিপল উইল গেট টু কম্পেয়ার তখন কিভাবে চলেছে, আগে কিভাবে চলেছে, এখন কিভাবে চলছে। উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। মোট জমা 15.5 লাখ টাকা। বেশ মজার ঘটনা ঘটছে, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবং আসিফ নজরুল দুইজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তাদের দুইটা খবর দেখছি প্রথম আলোতে। একটাই আসিফ নজরুল বলছেন সরকারে থাকা অবস্থায় আগে পরে জীবনে কখনো দুর্নীতি করেনি। আর এক ধাপ আগায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, মানে তিনি একটা সংবাদ সম্মেলন করছে, নিজের মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। মোট জমা 15.5 লাখ টাকা। বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার। এরকম সাধু সন্ন্যাসী থাকাটাই হয় উচিত, কিন্তু যখন সরকারের BFIU
তার হিসাব চাইলো, তখন কেন এটা প্রকাশ করছে? আগে কেন করা হলো না? মানে যেটা যখন কি তার কাছে চাওয়া হলো, তখন তিনি প্রকাশ করতেছেন যে তার কি কি আছে। আচ্ছা, আপনাদের কাছে মনে আছে, আমি এটার সাথে মিলাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যারা বিদেশে সম্পদের পাহাড় গড়ছে, টাকা জমা রাখছে, বিশেষ করে আমি অন্তত 2 জন উপদেষ্টার কথা জানি যারা সুইজারল্যান্ডে যে অ্যাকাউন্ট খুলছে, এবং একজন ব্যক্তি তার সাক্ষী, তার মাধ্যমে করছে। তো সেটা কি তখন বলা হবে যে ওইটা আলাদা হিসাব? আপনাদের মনে আছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যখন নাকি টিআইবি বলল যে তার লন্ডনে 250 না 350 বাড়ি আছে, সম্পত্তি আছে, তো এবং টিআইবি বলছে যে মানে তাদের কাছে প্রমাণও আছে, সরকার চাইলে নিতে পারে। সরকার টিআইবির সহযোগিতা নেয়নি। পরে সাইফুজ্জামান চৌধুরী বলল যে ওটা আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী, ওনার বিদেশে ব্যবসা ছিল, ওই হিসাব আলাদা, ওইটার সাথে এটা মিলানো যাবে না। এটা হয় কোনদিন? এটার সাথে ওইটা মিলানো যাবে না, এটা কে বলছে? তুমি এখান থেকে দুর্নীতির টাকা বাইরে পাচার করবা, বাইরে সম্পদের পাহাড় হবে, আর বলা হবে যে ওইটা আলাদা হিসাব। এখন আমি জানি না ওনাদের সেই একই হিসাব পাওয়া যাবে কিনা, যে দেখা যাবে যে বাইরে যখন নাকি মানে বের হবে তখন বলবে যে না ওইটা তো আলাদা হিসাব, এটার সাথে এটা মিলবে না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ব্যাংক হিসাবে তথ্য তলবের পর নিজের 2টি, বাবার 5টি, মা ও স্ত্রীর 1টি করে মোট 9টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 15.5 লাখ টাকা তথ্য প্রকাশ করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকাশিত হিসাব অনুযায়ী আসিফের নিজের 2 অ্যাকাউন্টে আছে 9,78,556 জন। তাও তো খারাপ না। একজন ছাত্রের অ্যাকাউন্টে আমরা দেখলাম না যে ওই নর্থ সাউথে পরীক্ষা দিচ্ছে, ভর্তি পরীক্ষা বোধহয় নাকি মানে কোনো সেমিস্টার পরীক্ষা, তো একজন ছাত্রের অ্যাকাউন্টেও 9 লাখ টাকা থাকা কম না। যাক, হয়তো বলতে পারে যে আমার বেতন নিত লাখ টাকার উপর, আমি বেতন পাইতাম যখন নাকি আমি উপদেষ্টা ছিলাম। যাক, এটা অন্য বিতর্ক। আর পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্টে আছে মোট 5,69,000। এটা যদি সত্যি সত্যি হয় তাহলে ভালো, এটা ভালো, এটা স্বচ্ছতা। বাট এটা প্রমাণিত হওয়া উচিত, সরকারের উচিত। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলা হয় যে এই উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুর্নীতির বরপুত্র বলা হয়। তা সেটা তার আগেই এই হিসাবটা প্রকাশ করলে ভালো হতো, তাহলে BFIU মানে হয়তো তদন্ত করতো না বা তাদের কাজটা কমে যেত। এখন BFIU দেখি তারা কি বের করে, আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি হয়। আসিফ নজরুলের কথাটা আমি বলবো না, কারণ এই সম্পর্কে বলা উচিত না, যে তিনি তো বলছেন সরকারে থাকা অবস্থায় এবং এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেনি উল্লেখ করে। আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তার দুর্নীতির নতুন নতুন খবর ডালপালা মেলছে উল্লেখ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার ভেরিফাইড ফেসবুকে আসিফ নজরুলের দুর্নীতি শিরোনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন। যাক, আসিফ নজরুল এটা ব্যাপারটা আমি আর তিনি কি করছেন না করছে এটা তার ব্যাপার। অনেকে বলছে এটা ঠিক, আসিফ নজরুলকে নিয়ে বোধহয় কাদা ছোড়াছুড়ি অনেক বেশি হয়েছে। তারপরও আমার মনে হয় যে স্বচ্ছতার জন্য, যেহেতু তারা দায়িত্বে ছিলেন, সরকারের উচিত সাবেক উপদেষ্টাদের ব্যাপারে একটা তদন্ত করে পরিষ্কার করা মানুষের কাছে যে না, তারা আসলে অন্তর্বর্তী সরকারের সময় তারা যে দায়িত্ব পালন করেছেন, তারা তাদের নিজেদের প্রয়োজনে আসেননি, রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে তারা এসছে। সুতরাং এই বিষয়টা একটু খোলাসা করলে ভালো হয়। সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপি নেতা এবং 24-এর বিপ্লবের অন্যতম নায়ক জনাব আসিফ মাহমুদের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে, প্রায় শেষ বলা যায়। আসিফ মাহমুদ এনসিপি করতে পারবেন, কিন্তু তাকে ভুগতে হবে, কিন্তু তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারবেন না, হতে দেওয়া হবে, এমনকি তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে। এবং সেটা কিন্তু অলরেডি ঘটেছে। যেমন আসিফ মাহমুদ সংসদ নির্বাচন করতে পারেন নাই। কেন? আসিফ মাহমুদ এনসিপি থেকে যদি 5 জন নির্বাচনে প্রার্থী হয়, তাদের মধ্যে আসিফ মাহমুদ একজন হওয়ার কথা। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে হওয়ার জন্য বেচারা উপদেষ্টাকে ছেড়েছে। আসিফ মাহমুদ আগেই ফাঁদে পড়েছিলেন, যিনি আনলিমিটেড ফাঁদে আটকা আছে। হঠাৎ করে দেখছেন যে আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে তোলপাড়। কেউ একদল দুদকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, দুদক আসিফ মাহমুদকে তলব করছে এবং আসিফ মাহমুদ তার এবং তার পরিবারের সব সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট জাতির সামনে সংবাদ সম্মেলন করে স্পষ্ট করছে।
ওদিকে কালের কণ্ঠ, যেটাকে অনেকে বালের কণ্ঠ বলে, বসুন্ধরা মিডিয়া, আওয়ামী দোসর, ভারতের দালাল, তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে ধারাবাহিক রিপোর্ট করছে যে আসিফ মাহমুদ নাকি $10 বিলিয়ন দুর্নীতি করছে, যেটা অ্যামাউন্ট শুনলেই এটা মনে হয় যে কতটা হাস্যকর। উদ্ভট অনেক কথাবার্তা প্রচার করা হচ্ছে। এখন আসলে কি জনগণ বিভ্রান্তিতে পড়েছে, বিশেষ করে জামাত শিবিরের লোকজন আরো বিভ্রান্তিতে পড়েছে। আসলে কি আসিফ মাহমুদ দুর্নীতি করেছে বা তার কি হবে? এগুলো কি সব মিথ্যা? আবার আসিফ মাহমুদের পাস্টও ভালো না। যেমন আপনাদের মনে আছে, একটু স্মরণ করিয়ে দিই, আসিফ মাহমুদ প্রথম আলোর খপ্পরে পড়েছিলেন তো অনেক আগে। গণঅভ্যুত্থানে বই লিখেছেন বিপ্লব নিয়ে। সেই বইতে সাদিক ক্যাম্পরা যে ছবিতে ছিল, সাদিক ক্যাম্প, জুনায়েদ, এদের ছবি ক্রপ করে কেটে দিয়েছে। প্রথম আলোর প্রকাশনী সংস্থা সেটা প্রকাশ করেছিল। তার মানে মাইনাসের রাজনীতি, বিপ্লবের স্টেক থেকে জামাতকে বাদ দেওয়ার যে রাজনীতি, এই খপ্পরে তো আসিফ মাহমুদ আগেই করেছিলেন। এবং আমি আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিই, আসিফ মাহমুদ যে এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেনি, উপদেষ্টা থেকে পদত্যাগ করেও, এটা বেসিক্যালি জামাতের কারণে পারেনি। জামাত বলেছে যে আসিফ এবং মাহফুজ এই দুইজনকে আমরা নমিনেশন দেব না। মাহফুজ ছেলেটা একদম ধ্বংস হয়ে গেছে, দেখেছেন? মাহফুজের এখন কোনো দাম নাই, কোনো মিডিয়া ডাকে না, কিচ্ছু না, ফেসবুক পোস্টে এখন কোনো রিয়াক্ট নেই। মাহফুজ জীবনে কিচ্ছু করতে পারবে না, এমনকি ও আইনজীবীগিরি করেও খেতে পারবে না, বুদ্ধিজীবীতে করেও খেতে পারবে না। ওর কপালে বিপদ আছে। জামাত শিবিরের সাথে যে ভয়ানক বেয়াদবি করেছিল, এর শিক্ষা সুফলও পাবে। তো জামাতের এমবার্গো ছিল এই আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে, যে ওরা তোমাদের দল করুক, কিন্তু আমাদের জোটের প্রার্থী আমরা করতে পারবো না। আসিফ মাহমুদের সমস্যাটা কি দলে? আসিফ মাহমুদ, দেখেন এখানে এই প্রথম এই কথার আগে ক্লিয়ার করি, আসিফ মাহমুদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এটা কি মিথ্যা? আসিফ মাহমুদ নিজের ব্যাংক হিসাব, কত টাকা আছে স্ত্রীর অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্ট, সব কত টাকা ইনকাম করেছেন, সবকিছু বলছেন। এগুলো সত্য না মিথ্যা? এটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে আসিফ মাহমুদ দুর্নীতি করুক বা না করুক, এটা ফ্যাক্টর না, এটা আগে বুঝতে হবে। বাংলাদেশে আসিফ দুর্নীতি করেছে, ট্রু। আসিফ যে দুর্নীতি করেছে তার চাইতে 1000 গুণ দুর্নীতি প্রত্যেক দিন হয়, এবং এটা সবাই করে। আসিফ কি দুর্নীতি করেছে আমরা জানি, এ ভালো ছেলে না। কিন্তু আসিফের যে ব্যক্তিগত সহকারী, এরাই কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। তো ওটা একজন মন্ত্রীর জন্য কিছুই না। আর কয়েকটা মন্ত্রণালয় মন্ত্রী ছিলেন আসিফ মাহমুদ। একজন সচিব আসিফের চাইতে দুর্নীতি বেশি করে। একজন সচিব, একজন ডিসি, প্রত্যেক দিন। একজন ওসি যে পরিমাণ ঘুষ খায় আপনি জানেন? প্রত্যেক দিন কি পরিমাণ ঘুষ খায়? একজন এসআই প্রত্যেক দিন কত টাকা ঘুষ খায়? এখনো ডেইলি ইউনুসের আমলে, এখন সবসময় আমি জানি। অর্থাৎ দুর্নীতি এটা বাংলাদেশের রিয়ালিটি। জামাত ছাড়া কেউ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবে না। আর জামাত আসলেই যে দুর্নীতি মুক্ত হয়ে যেত তা না, তাহলে জামাত ফল করতো, কোলাপস করতো। জামাতের এমপি মন্ত্রীরা দুর্নীতি করতো না, কিন্তু সচিবালয়, ডিসি অফিস, ইউনো অফিস, থানা, এগুলো থেকে দুর্নীতি দূর করতে জামাতের সময় লাগতো। বিকল্প তৈরি করে ধীরে ধীরে অভিযান চালাতে হতো। রাতারাতি করলে হয়তোবা অফিসাররা বিক্ষোভ করতো যে আমাদের দুর্নীতির অধিকার দাও, জামাত সরকার তোমাদের সাথে আমরা নাই, আমরা একটা খেতে পারবো না, এটা হয়। এই জন্য জামাত সময় নিত। দুর্নীতি দূর করা কঠিন জিনিস। অর্থাৎ দুর্নীতি করা, এটা বাংলাদেশের দুর্নীতি, এটা কমন বিষয়। জামাত ছাড়া সবাই দুর্নীতি করে, এবং এই যে জনগণ বিএনপি কে যারা ভোট দিয়েছে তারা জানে যারা দুর্নীতি করেছে, এবং সবাই মেনে নিয়েই তাকে ভোট দিয়েছে। দুর্নীতি বাংলাদেশে সহনশীল। আপনি মেয়ে বিয়ে দেবেন, আপনি জানেন যে তার ইনকাম 50,000 টাকা, তার মাসিক খরচ 2 লাখ টাকা, সরকারি চাকরি করেছিল, তারপরে তার কাছে মেয়ে বিয়ে দেন। এটাই বাংলাদেশের চরিত্র। অর্থাৎ দুর্নীতি করাটা সমস্যা না, এটা বাংলাদেশে অ্যাকসেপ্টেড। কিন্তু দুর্নীতিতে ফাঁসাটা হচ্ছে সমস্যা। এটা ঘটনাক্রমে কেউ ফাঁসে, আর কেউ দুর্নীতি করলে কিছু হয় না। দুর্নীতি করে এমপি হয়, আবার মন্ত্রী হয়। এই যে বিএনপির 59% এমপি ঋণ খেলাপি, এটা মহা দুর্নীতিবাজ, সবাই জানেন। তারপর এমপি হয়েছেন না? আবার এই যে বাংলাদেশে এই যে বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু, এর মতো দুর্নীতিবাজ ইতিহাসে কম, আবার তাকেই এই মন্ত্রণালয় দেওয়া হয়েছে। মানে দুর্নীতি এটা কিছু না, আপনি যাই বলেন কোনো সমস্যা না। তারেক রহমান 10% থেকে শুরু করে কি না করেছে কে না জানে। তারপরে তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই টান দিয়ে বলি, চারাল টান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জামাত বলে, সবাই বলে, এবং এখন আর 10% আমরা কেউ বলি না। এটা দ্বারা কি বুঝালাম? যে দুর্নীতি এটা কোনো সমস্যা না বাংলাদেশে। দুর্নীতি করলে কেউ প্রধানমন্ত্রী হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, রাজনীতি করা আটকে যায় না। কিন্তু ডিপ স্টেট যাকে চায় তাকে দুর্নীতিতে ফাঁসিয়ে তার ক্যারিয়ার শেষ করে দেয়, আর যাকে চায় না সে বহাল তবিয়তে থাকে। খেলাটা হচ্ছে এই জায়গায়, বুঝতে পারছেন ঘটনা কি? যেমন এনসিপির তানভীর যে দুর্নীতি করেছে, ওরকম দুর্নীতি আরো অনেকে করেছে। কিন্তু ডিপ স্টেট চেয়েছিল, মিডিয়া চেয়েছিল, ওই মিডিয়া ডিপ স্টেট মিডিয়া একসাথে খেলে, বা ডিপ স্টেট মিডিয়ার মাধ্যমে খেলে।
তানভীরকে ধরাতে চেয়েছিল, তানভীরকে ফাঁসিয়ে দিয়েছে। তানভীরের ক্যারিয়ার শেষ। এখন যতই দুদক সার্টিফিকেট সৎ লোক হোক, কোনো লাভ নাই, তানভীরের রাজনীতি শেষ। 400 কোটি টাকার দুর্নীতি, আসলে ছেলে এত টাকা দুর্নীতি করে না, হয়তো অল্প কিছু করেছে, কিন্তু তাকে এমন দুর্নীতিবাজ বানিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্ট সব জব্দ করা হয়েছে। অথচ এরকম দুর্নীতি এর চাইতে বেশি চান্দা খেয়েছে বিএনপির ছাত্ররা। এই কারণ বাজার থেকে এর চাইতে বেশি টাকা উঠিয়ে বিএনপির লোকজন খায়। ওই দেখেছেন কিছু হতে হয়নি। আসিফ মাহমুদ যে দুর্নীতি করেছে, ওরকম দুর্নীতি সকাল সন্ধ্যা বাংলাদেশে এখনো চলে, ইউনূসের আমলে চলেছে। কিন্তু আসিফ ধরা গেছে, ডিপ স্টেট আসিফকে টার্গেট করেছে, আসিফের বিরুদ্ধে লেগেছে। ডিপ স্টেট আসিফকে ব্ল্যাক লিস্টে রেখেছে, সে কারণে আসিফকে উঠতে দেবে না। আসিফ এই ডিপ স্টেটের আনলিমিটেড ফাদার। বাংলাদেশের রাজনীতি এতটা অসহায় নিরুপায়, ডিপ স্টেট যাকে ধরে সে আর উঠতে পারে না। এই যে জামাতের মতো তুমুল জনপ্রিয় দল, ডিপ স্টেট চেয়েছে জামাত ক্ষমতা আসতে পারবে না, আসতে পারেনি, তো জামাতেই পারেনি ডিপ স্টেটের সাথে। তুমি আসিফ মাহমুদ কিসের? তুমি দুর্নীতি 2 টাকা করলেও তুমি ধরা খাবা, আর যত বেশি করে ধরা খাবা। দুর্নীতি মুক্ত তুমি না, তবে যা করেছো এতে এই অবস্থা হওয়ার কথা না। এখন ব্যাংক স্টেটমেন্ট এগুলো দিয়ে কোনো লাভ নাই, কারণ দুর্নীতি করলে সেটা নিজের এবং পরিবারের ব্যাংকে সেই টাকা রাখে না। এখানে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে এতে কোনো লাভ নাই। মূল হচ্ছে ডিপ স্টেট ধরেছে, রাজনৈতিক ক্যারিয়ার খেয়ে ফেলবে, নির্বাচন করতে দিবে না, ভুগতে হবে। তা বাংলাদেশের রাজনীতি অসহায়, তবে আপনি কিছুটা হলেও পাপ করেছেন, এটা হচ্ছে আসল কথা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে নানা অভিযোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঘিরে। অভিযোগ উঠছে বিটকয়েন, অর্থ পাচার ও ব্যক্তিগত নানা অভিযোগ বিতর্ক নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন, উপদেষ্টাদের অনেকেই তো দুর্নীতিগ্রস্ত, ওদেরকেও আইনের আওতায় আনতে হবে। শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পেছনে লাগলে তো হবে না, মাথা থেকে গলা পর্যন্ত দুর্নীতিতে ডোবা এমন উপদেষ্টাও রয়েছে। যদি এই বিষয়টি সত্য হয়, সত্য প্রমাণিত হয়, যদি দুর্নীতি করে থাকে সত্যিকার অর্থেই, তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। দেশটাকে, এটা যদি সত্যি হয়, দেশটাকে তাহলে তো ফাঁকা করে দিয়েছে ভাই এরা। 1 বছরে তো এত কিছু, আর কিছুদিন ক্ষমতায় থাকলে তো ভাই দেশটাই বিক্রি হয়ে যেত মনে হচ্ছে, যা একে একে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে তথ্য উঠে আসছে। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সত্যিকার অর্থেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করেছে, দেশের বাইরে অর্থ পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, নাকি মনে করছেন এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।